অর্থাৎ পীড়ন মানে বলা যায় এক ধরনের চাপ, অর্থাৎ বলা যায় বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ বলা যায় বাবা মা আমাদের উপর পীড়ন করছে। শেষ যে টপিকটা পড়েছিলাম সেটা হলো বাইমেটালিক স্ট্রিপ। তো বাইমেটালিক স্ট্রিপ পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে এখানটা থেকে একটা বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, সেটা পরের দিন করাবো। তো আজকে সেই কোয়েশ্চেনটা দিয়েই স্টার্ট করবো। তার আগে যদি বাইমেটালিক স্ট্রিপের জিনিসটা ভুলে গিয়ে থাকো তাহলে এটা শর্টে একটু রিক্যাপ করে দিচ্ছি। এই যে একটা ধাতব পাত যার দৈর্ঘ্য প্রসারণাঙ্ক আলফা 1, তার সাথে এই যে আরেকটা ধাতব পাত যার দৈর্ঘ্য প্রসারণাঙ্ক আলফা 2, এই দুটো পাতকে একসঙ্গে কি করা হয়, ঝালাই করে বা মাঝখানে কাঠি ঠুকে জুড়ে দেওয়া হয়। এটাই হলো বাইমেটালিক স্ট্রিপ বা দ্বিধাতব পাত। এখন জুড়ে দেওয়ার ফলে কি হবে, যেহেতু আলফা 1 আর আলফা 2 এর ভ্যালু আলাদা, যদি আমরা উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করি তাহলে কি হবে, এই দুটারই দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচন আলাদা হবে। অর্থাৎ হয় ব্যাপারটা এরকম হবে, অথবা ব্যাপারটা এরকম হবে। এই দুই ক্ষেত্রেই কি হবে, মাঝখানে যেহেতু রিভেট করা আছে বা ঝালাই করা আছে সেজন্য পাতটা বেঁকে যাবে। এক্ষেত্রে বেঁকবে কেমন, নীল পার্টটা থাকবে ভেতরে আর এই সবুজ পার্টটা থাকবে তার বাইরে। আর এক্ষেত্রে ঠিক তার উল্টো, সবুজ পার্টটা থাকবে ভেতরে আর নীল পার্টটা থাকবে তার বাইরে। তো এখানটা থেকে যে প্রশ্নটা আসে সেটা হলো, এই যে এই সংস্থাটা, এই দুটো পাতকে একসঙ্গে আমরা সংস্থা বলছি, এই যে সংস্থাটা, এই সংস্থাটার বক্রতা ব্যাসার্ধটা কত। তো বক্রতা ব্যাসার্ধ ব্যাপারটা কি সেটা ক্লাস 9 বা 10 অপটিক্স এর চ্যাপ্টারে ছোট করে হয়তো তোমরা পড়েছো। তো এখানে আরেকবার শর্টে বলে দিই, কনসেপ্টটা যথেষ্টই সোজা। এখানে দেখো আমি মোটামুটি একটা সার্কেল ড্র করলাম, সার্কেলের সেন্টার সি আর সার্কেলের রেডিয়াস আর। এখন যদি কি করি, যদি সার্কেলটার শুধুমাত্র এইটুকুনি পার্টটা রাখি, বাকি পার্টটা মুছে দিলাম, বাকি পার্টটা মুছে দিলে কি হলো, শুধু একটা ব্যাকা লাইন বা বক্ররেখা পড়ে থাকলো। আবার অঙ্কের ভাষায় এটাকে কি বলা হয়, বৃত্তচাপ। এখন এই বৃত্তচাপ বা বক্ররেখাটার যদি আমরা দু প্রান্তকে এরকম ভাবে বৃদ্ধি করি তাহলে কি হবে, আমরা আবার ওই সার্কেলটা ফিরে পাবো যার সেন্টার হলো সি আর যার রেডিয়াস হলো আর। অর্থাৎ আমরা কি বলতে পারি, এই যে একটা বক্ররেখা, বক্ররেখার দু প্রান্তকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে আমরা একটা সার্কেল পাবো। এই সার্কেলের যে রেডিয়াস তাকেই বলা হয় এই বক্ররেখার বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। এখন
এখন দ্বিধাতব পাতের ক্ষেত্রে জিনিসটা দেখো, এই যে একটা বেঁকে যাওয়া দ্বিধাতব পাত, এখন দেখো এই দ্বিধাতব পাতের যে এই দুটো প্রান্ত রয়েছে, এই দুটো প্রান্তকেও যদি আমরা আগের মতো করে এক্সটেন্ড করি তাহলে এখানেও আমরা একটা সার্কেল পাবো। এই সার্কেলের যে রেডিয়াস, এটাই হলো এই বেঁকে যাওয়া দ্বিধাতব পাতের রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। তো প্রশ্নটা হলো যে এই বেঁকে যাওয়া দ্বিধাতব পাত তার রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ কত? কোয়েশ্চেনটা একটু ডিটেইলে করতে হবে, সেজন্য বোর্ডটা মুছে আবার সব নতুন করে করে দেখাচ্ছি। আলফা 1, এটা আলফা 2। ধরে নিলাম এই বাইমেটালিক স্ট্রিপের লেন্থ হলো এল, আর প্রত্যেকটা স্ট্রিপের বেধ বা থিকনেসটা ধরে নিলাম এক্স। এই পার্টিকুলার এই কেসের জন্য আমরা ধরে নিলাম আলফা 1 গ্রেটার দ্যান আলফা 2। তাহলে এখন যদি আমরা স্ট্রিপটার উষ্ণতা থিটা পরিমাণ বৃদ্ধি করি তাহলে কি হবে? স্ট্রিপটা এরকম ভাবে বেঁকবে, বাইরের দিকে থাকবে নীল আর ভেতরের দিকে থাকবে হলো সবুজটা। ধরে নিলাম এটার লেন্থ বৃদ্ধি পেয়ে হয়েছে L1, তাহলে L1 ইকুয়াল টু কি? L1 ইকুয়াল টু L ব্র্যাকেটে 1 প্লাস আলফা থিটা, আর এটার দৈর্ঘ্য বৃদ্ধি যদি L2 হয়ে থাকে তাহলে L2 ইকুয়াল টু কি? L ব্র্যাকেটে 1 প্লাস আলফা থিটা। এখন এটার দুই প্রান্ত যদি আমরা এরকম ভাবে এক্সটেন্ড করি তাহলে সে একটা সার্কেল পাবো। এই সার্কেলটার সেন্টার সি আর এর রেডিয়াস ধরে নিলাম R1। আবার এটার ক্ষেত্রে যদি আমরা দুই প্রান্তটা এক্সটেন্ড করি তাহলে আমরা আরেকটা সার্কেল পাবো। এই সার্কেলের সেন্টারটা সি তে থাকবে কিন্তু এর রেডিয়াস R2। এখন এই যে বাইমেটালিক স্ট্রিপটা রয়েছে, এই বাইমেটালিক স্ট্রিপের রেডিয়াস অফ কার্ভেচার আর হলো এই R1 আর R2 এর গড়, অর্থাৎ R1 প্লাস R2 ডিভাইডেড বাই 2। এখন এটা কি করে বের করব সেটা, এখন R1 আর R2 এর ভ্যালু কি করে বের করব সেটা আমরা দেখি। এই যে দ্বিধাতব পাতটা, প্রান্ত দুটো হলো এটা, তো আমাদেরকে করতে হবে কি, এই প্রান্ত থেকে সেন্টারকে যুক্ত করতে হবে। প্রান্তটা থেকে সেন্টারকে আমরা যুক্ত করতেছি, তাহলে কি হবে, মাঝে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হবে। এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম ফাই। এখানে মনে রাখো ফাই কিন্তু রেডিয়ানে আছে, ডিগ্রিতে নেই, ফাই কিন্তু রেডিয়ানে আছে। এখন ফাই যদি রেডিয়ানে হয় তাহলে এই যে নীল সার্কেলটা রয়েছে, এই নীল সার্কেলের ক্ষেত্রে কি ব্যাসার্ধ R1 আর এটার দৈর্ঘ্য, টোটালটার দৈর্ঘ্য হলো L1, তাহলে ফাই ইকুয়াল টু কি আমরা লিখতে পারি, ফাই ইকুয়াল টু আমরা লিখতে পারি L1 বাই R1। একইভাবে এই যে সবুজ সার্কেলটা রয়েছে, সবুজ সার্কেলের ক্ষেত্রে আমরা লিখতে পারি ফাই ইকুয়াল টু L2 বাই R2, অর্থাৎ কি L1 by R1 that is equal to L2 by R2 বা সরি, এখানে যদি আমরা কোনাকুনি নিয়ে যাই জিনিসগুলোকে তাহলে কি হবে, R1 by R2 that is equal to
L1 বাই L2। এখন আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে কি হবে? R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 মাইনাস R2 দ্যাট ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 বাই L1 মাইনাস L2। ব্র্যাকেটে এখানে লিখে দিলাম যোগ ভাগ। এভাবে যোগ ভাগ লিখবে না, কিন্তু যোগ ভাগ কথায় লিখবে, এরকম আমি শর্টে যোগ ভাগ লিখলাম জন্য এভাবে লিখবে না। এখন আমরা লিখতে পারি কি, দেখো এই যে R1 মাইনাস R2 জিনিসটা রয়েছে সেটা হলো এইটুকুনি পার্টটা, অর্থাৎ আমরা লিখতে পারি R1 মাইনাস R2 এইটুকুনি পার্টটা। তাহলে R1 মাইনাস R2 ব্যাপারটা কি, এটা 2x, অর্থাৎ R1 প্লাস R2 ডিভাইডেড বাই 2x। এখানে L1 প্লাস L2 আর L1 মাইনাস L2 এর জায়গায় যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কি হবে? সব L গুলো কাটা যাবে। 1 প্লাস আলফা 1 থিটা প্লাস 1 প্লাস আলফা 2 থিটা, নিচে হবে 1 প্লাস আলফা 1 থিটা মাইনাস অফ 1 মাইনাস আলফা 2 থিটা। অর্থাৎ কি হচ্ছে, 1 1 কাটা চলে যাচ্ছে নিচে, তাহলে কি হচ্ছে R1 প্লাস R2 divided by 2 equal to 2 plus alpha 1 plus alpha 2 into theta, নিচে হলো alpha 1 minus alpha 2 into theta, আর x টা যদি এই পাশে চলে আসে তাহলে x টা গুণ হয়ে হবে কি x হয়ে যাবে। অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার r equal to 2 alpha 1 plus alpha 2 theta divided by alpha 1 minus alpha 2 theta whole into x। এটা ব্রড প্রমাণ রূপে 11 এর ফাইনালে আসতে পারে। তো এবার আমরা নেক্সট টপিকে চলে আসব। এইবার যে টপিকটা আমরা করব সেটা এই চ্যাপ্টারের সবথেকে সোজা টপিকগুলোর মধ্যে একটা, সেটা হলো উষ্ণতা আর ঘনত্বের মধ্যে সম্পর্ক। আমরা কি জানি, যে কোনো পদার্থের ভর যদি m হয় তাহলে m ইকুয়াল টু dv, যেখানে d হলো ঘনত্ব আর v হলো আয়তন। এখন দেখো, আমি যদি আজকে বাজার থেকে গিয়ে 1 কিলো লোহার পেরেক কিনে আনি, তাহলে সেই লোহার পেরেকের ওজন আজকেও 1 কেজি, 1 মাস পরে যদি দেখি তাহলেও 1 কেজি থাকবে, 1 বছর পরে দেখলে তাও 1 কেজি থাকবে। অর্থাৎ পদার্থের ভর কি হয়, সবসময় একই থাকে বা ধ্রুবক থাকে। ভর ধ্রুবক থাকলে কি dv ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখন dv ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলে d ভ্যারিজ অ্যাজ 1/v, অর্থাৎ এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। যদি ঘনত্ব আর আয়তনের মধ্যে সম্পর্কটা তাহলে কেমন হবে, আয়তন যদি বৃদ্ধি পায় ঘনত্ব তাহলে হ্রাস পাবে। আবার দেখো উষ্ণতার সঙ্গে আয়তনের সম্পর্কটা কেমন, যে কোনো পদার্থের ক্ষেত্রেই উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে আয়তনও বৃদ্ধি পায়। অর্থাৎ উষ্ণতা যদি বৃদ্ধি পাবে তাহলে ঘনত্ব হ্রাস পাবে। অর্থাৎ ঘনত্ব আর উষ্ণতার মধ্যে সম্পর্কটা কিরকম, এরকম d ভ্যারিজেস 1/θ। এই উষ্ণতা আর ঘনত্বের মধ্যে হলো ব্যস্ত সম্পর্ক। এখন কোন পদার্থের ক্ষেত্রে উষ্ণতার সাথে ঘনত্বের কি ধরনের পরিবর্তন হবে সেটা আমরা এখন বের করব। এটা কোনো একটা পদার্থ যার
ভর হলো m, এর আয়তন এর ঘনত্ব হলো d1 আর আয়তন হলো v1। এর উষ্ণতা থিটা পরিমাণ বৃদ্ধি করা হলো, তাহলে এর আয়তন হয়ে গেল v2 আর ঘনত্ব হয়ে গেল d2। তাহলে দেখো কি আমরা দেখেছিলাম কি d1 v1 equal to d2 v2, যেহেতু dv equal to constant। আবার দেখো v2 কে আমরা কি লিখতে পারি, v2 equal to v1 1 plus gamma theta, এই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ধরে নিলাম। তাহলে এখানে আমরা v2 এর পরিবর্তে v1 দিয়ে যদি ভ্যালুটা বসাই তাহলে কি দাঁড়ায় d1 v1 equal to d2 v1 1 plus gamma theta। v1 v1 কাটা যাবে, d2 equal to d1 divided by 1 plus gamma theta। উপরে আর নিচে 1 minus gamma theta দিয়ে গুণ করে কি পাই, d2 equal to d1 into 1 minus gamma theta আর নিচে 1 minus gamma square theta square। এখন দেখো গামার ভ্যালু আমরা কি জানি 10 to the power minus 5 এর রেঞ্জে, অর্থাৎ গামা স্কয়ার থিটা স্কয়ারের ভ্যালু কেমন হবে 10 to the power minus 10 এর রেঞ্জে। এর ভ্যালুটা খুবই ছোট, গামা স্কয়ার থিটা স্কয়ার 10 to the power minus 10 এ খুবই ছোট, তাই এটাকে নেগলেক্ট করা যায়। এই গোটা কথাটা এখানে লিখে দিতে হবে যে এটার ভ্যালু খুবই ছোট হওয়ার কারণে এটা আমরা নেগলেক্ট করে নিলাম। এই পার্টটাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে নেক্সট লাইনে গিয়ে কি দাঁড়ায়, d1 1 minus gamma theta, নিচে একটা 1, তো নিচে 1 লেখার কোনো মানে হয় না, এমনি নিচে 1 ধরে নেওয়া যায়। তাহলে d2 equal to d1 1 minus gamma theta। এটাই হলো উষ্ণতার সঙ্গে ঘনত্বের সম্পর্ক। এবার একটু অন্য কথা বলি। এইবার একটু পড়াশোনার বাইরে কথা বলি। সত্যি কথা বলতে কি পড়াশোনা করতে আমাদের কারোরই মন চায় না, করতে হয় একমাত্র বাবা মা চাপ দেওয়ার জন্য। আরো অনেক জিনিস আছে তো করার জন্য, কিছুতেই না, ওরা খালি একমাত্র পড়াশোনার দিকে, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, পড়াশোনার দিকে ওরা খালি চাপ দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে। তো কি আর করা যায়, একটা যে নির্দিষ্ট দিকে চাপ দিল এটাকে বলা হয় পীড়ন। অর্থাৎ পীড়ন মানে বলা যায় এক ধরনের চাপ, অর্থাৎ বলা যায় বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ বলা যায় বাবা মা আমাদের উপর পীড়ন করছে, তাই তো। যাই হোক, এই লাস্টের কথাটা কেউ যদি গিয়ে বলে তার বাবা মাকে, তার জন্য কিন্তু আমি দায়ী না, বলে দিচ্ছি। তো এই পীড়ন মানে এক ধরনের চাপ। পীড়নের বিভিন্ন ধরনের টাইপ আছে, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলেও এক ধরনের পীড়ন দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় তাপীয় পীড়ন। এখন তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে পীড়ন কি করে হয় এটা নিয়ে একটা প্রশ্ন জাগতে পারে, তো সেটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই যে বাড়ির একটা দেওয়াল, এটা ধরে নিলাম একটা দেওয়াল, এগুলো হলো ইট। এখানে আরেকটা দেওয়াল,
এই দেওয়াল দুটার মাঝে কাপড় শুকানোর জন্য একটা লোহার রড আছে। রডের দুই প্রান্ত দেওয়ালের ভিতরে গাঁথা। এখন যদি কি হয়, সারাদিন তো সূর্যে আলো পড়ে রডটা গরম হবে, আবার রাতের বেলা ঠান্ডা হবে, তারপরে কি হয় সারাদিনের রডটার উষ্ণতার পরিবর্তন হবে, কখনো উষ্ণতা বাড়বে কখনো উষ্ণতা কমবে। তার ফলে কি হবে, রডটা কখনো প্রসারণ হতে চাবে আবার কখনো রডটা সংকোচন হতে চাবে। কিন্তু প্রসারণ বা সংকোচন হতে চাইলে এখানে বাধা আছে একটা। প্রসারণ যখন হতে চাবে দুপাশে এরকম করে রডটা ঠেলবে বাইরের দিকে, কিন্তু দেওয়াল দুটো আবার ওকে বাধা দিবে। এর ফলে কি হবে, রডের মধ্যে একটা, রডের দুপাশ থেকে একটা বল প্রয়োগ হবে রডের উপরে। রডের ক্ষেত্রফল যদি এ হয় আর টোটাল প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে এই বল বাই ক্ষেত্রফল, এটাই হলো রডের উপর প্রযুক্ত তাপীয় পীড়ন, আমরা টি দিয়ে প্রকাশ করলাম। তো এই তাপীয় পীড়নের ভ্যালু বিভিন্ন ধরনের পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়। এটা যদি একটু অফ টপিক, মেইন টপিকটা আমাদের স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে আছে, তো এইটুকুনটা শর্টে করে দিই। তার আগে একটা ছোট্ট জিনিস বলে রাখি, y ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। এই ওয়াইটাকে বলা হয় ইয়াংস মডিউলাস। এখন এই ব্যাপারটা কি, এটা কিন্তু আমি এখন বলবো না, এটা স্থিতিস্থাপকতা করানোর সময় বলবো। এখন দেখো কোন একটা রডের দুটো দেওয়াল, এই যে রড, এই রডের ধরে নিলাম লেন্থ হলো এল আর সারফেসের ক্ষেত্রফল হলো এ। রডের উপরে যদি প্রযুক্ত বল এফ হয়, তাহলে রডের উপরে মোট প্রযুক্ত পীড়ন কত? পীড়ন ইকুয়াল টু এফ বাই এফ। আবার দেখো রডের যদি উষ্ণতার পরিবর্তন থিটা হয় আর রডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণাঙ্ক আলফা হয়, তাহলে রডের দৈর্ঘ্য পরিবর্তন কত? দৈর্ঘ্য পরিবর্তনকে যদি আমরা ডেল এল দিয়ে লিখি, তাহলে সেটা হলো এল আলফা থিটা। এখন বিকৃতি হলো কি, এই যে দৈর্ঘ্য পরিবর্তন, এটাকে যদি আমরা প্রাথমিক দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, তাহলে যে রাশিটা পাওয়া যায় সেটাই হলো বিকৃতি। দ্যাট ইজ ইকুয়াল টু আলফা থিটা, অর্থাৎ পীড়ন ইকুয়াল টু এফ বাই এ, বিকৃতি ইকুয়াল টু আলফা থিটা। এখন এই সূত্রতে যদি আমরা পীড়ন আর বিকৃতির মানটা পুট করি, তাহলে কি হবে, y ইকুয়াল টু এফ বাই এ divided by alpha theta, y equal to f by a alpha theta, f equal to y capital A alpha theta। এটাই হলো রডের উপরে প্রযুক্ত বলের মান। এই বলটাকে যদি a দিয়ে ভাগ করি, তাহলে পীড়ন পাওয়া যায়। এখন এখানটা থেকে কয়েকটা কনসেপচুয়াল প্রশ্ন আছে। প্রশ্নটা হলো এরকম, যে আমরা যে বাড়ি বানানোর সময়, এটা তো দেওয়াল ইট দিয়ে তৈরি, এই যে উপরের পার্টটা, এটা একটা পিলার, এই পিলারটা কিন্তু কমপ্লিটলি সিমেন্ট, পাথর আর রড দিয়ে তৈরি। তো এই প্রশ্নটা আসে যে রড যেটা আমরা ব্যবহার করি, সেটা আমরা লোহার রডই কেন ব্যবহার করি, অন্য কিছুর রড কেন আমরা ব্যবহার করি না? রূপা, অ্যালুমিনিয়াম, পিতল এসবের তৈরিও তো রড ব্যবহার করা যায়, তো আমরা ওসবের রড ব্যবহার করি না কেন? তার কারণটা হলো যে সিমেন্টের যে আলফা ভ্যালু আলফা 1 আর রডের যে আলফা ভ্যালু আলফা 2, এগুলো প্রায় সেম, অর্থাৎ আলফা 1 অলমোস্ট ইকুয়াল টু আলফা 2। এর ফলে যদি কি হয়, উষ্ণতার যদি আমরা পরিবর্তন ঘটে, তাহলে রডের যতখানি দৈর্ঘ্য বৃদ্ধি হবে, দেওয়ালটারও ততখানি দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তার ফলে দেওয়াল বা রড এক্সট্রা কোনো বল প্রয়োগ করবে না একে উপরে, তাহলে পীড়নের মানটা খুবই কম হবে। আর যদি অন্য কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করা যায়, তাহলে এটা বাড়লে 1 সেন্টিমিটার, এটা বাড়লো 10 সেন্টিমিটার, তখন কি হবে, রডটা একেবারে পিলার চিরে বের করতে যাবে আর পিলারটা ক্র্যাক ধরবে, বাস বিল্ডিং শেষ। এই কারণে আমরা বাড়ি বানানোর সময় যে পিলার ব্যবহার করি, সেখানে রড হিসাবে লোহার রড ব্যবহার করা হয়, অন্য কিছু রড ব্যবহার করা হয় না।
একই প্রশ্ন আসতে পারে যে কাচের বাল্বে ফিলামেন্টে প্ল্যাটিনামটাই কেন ব্যবহার করা হয়, সেটার ক্ষেত্রেও সেমই অ্যান্সার হবে। তো এবার আরেকটা লাস্ট টপিক করছি, এটা একটা বোনাস টপিক, কারণ এই টপিকের মেইন পার্ট এখন কোনো কিছু বলাই যাবে না, এটা একদম বছরের লাস্টে করতে হবে। তো টপিকটা হলো এই যে একটা রড যার দৈর্ঘ্য L1 আর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α1, এই যে আরেকটা রড, এটা আবার অন্য মেটেরিয়াল দিয়ে তৈরি, এর দৈর্ঘ্য L2 আর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধরে নিলাম α2। এখন এদের মধ্যে যে এইটুকুনি ডিসটেন্স, এটার মান কত? L1 মাইনাস L2। এখন প্রশ্নটা হলো L1 আর L2 এর ভ্যালু কি টাইপের হলে এই ডিসটেন্সটা সবসময় ধ্রুবক থাকবে, অর্থাৎ L1 মাইনাস L2 ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, এটাই হলো প্রশ্ন। তো ধরে নিলাম এই গোটা রড দুটার উষ্ণতা আমরা থিটা পরিমাণ বৃদ্ধি করলাম, তাহলে এই যে ফার্স্ট রডটা আছে এটার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? দৈর্ঘ্য বৃদ্ধি হলো L1 α1 থিটা। আবার সেকেন্ড যেই রডটা তার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি কত? L2 α2 থিটা। এখন এদের মধ্যে যদি ডিসটেন্সটা সবসময় ধ্রুবক থাকে তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি দুটাও কি হবে? সমান হতে হবে, অর্থাৎ L1 α1 থিটা ইকুয়াল টু L2 α2 থিটা। তাহলেই সবসময় সমান হবে। যেমন ধরো আমার কাছে 10 টাকা আছে আর আমার ভাইয়ের কাছে আছে 5 টাকা, এখন দুজনের মধ্যে টাকার ডিফারেন্স হলো 5। এই ডিফারেন্সটা যদি সবসময় আমরা বজায় রাখতে চাই তাহলে কি করতে হবে? আমার কাছে যদি 1 টাকা বেড়ে 11 টাকা হয়ে যায় তাহলে ওকেও 1 টাকা বেড়ে 6 টাকা করতে হবে। আমার কাছে যদি 20 টাকা হয়ে যায় তাহলে তাকেও 15 টাকা দিতে হবে। এরকম করে ব্যাপারটা হবে। এখন থিটা থিটা দুপাশ থেকে কেটে গেলে L1 α1 ইকুয়াল টু L2 α2, এটাই হলো দুটো দণ্ডের মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য সবসময় ধ্রুবক থাকার শর্ত। এখন এটাকে আবার শর্টে লেখা যায় কি? L আলফা ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ L ভ্যারিজ অ্যাজ 1/α। দৈর্ঘ্য আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ব্যস্ত সম্পর্কে থাকবে, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বেশি সেই রডটার লেন্থ কম হবে, আর যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কম তার লেন্থ বেশি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটার দৈর্ঘ্য কম অর্থাৎ এটার আলফা ভ্যালু বেশি, এটার দৈর্ঘ্য বেশি অর্থাৎ এটার আলফা ভ্যালুটা কম। তো এই যে লাস্ট যে কথাটা বললাম L ভ্যারিজ অ্যাজ 1/α, এটাকে বলা হয় প্রতিবিহিত দোলকের নীতি। এখন এই প্রতিবিহিত দোলক জিনিসটা কি সেটা তো এই চ্যাপ্টারে করানোই যাবে না, কেননা তার জন্য আমাদেরকে পর্যায়কালের ধারণা টারণা আনতে হবে, ওটা আছে একদম বছরের শেষে। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। এই চ্যাপ্টারের থেকে যে সমস্ত ছোটখাটো ম্যাথের প্রবলেম আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে শেষ করে তারপরে কিছু জয়েন্ট নিয়ে। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। এর থেকে যে সমস্ত ছোটখাটো ম্যাথসের প্রবলেম আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে করব। তারপরে নেক্সট ভিডিওতে করে তার যে পরের ভিডিওটা আসবে সেটাতে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তো গুড বাই এভরিওয়ান, স্টে হোম, স্টে সেফ and keep practicing physics.